স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত হলে রোডম্যাপ জানাবে সরকার। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব বলেও মনে করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটের রোডম্যাপ জানাবে সরকার, তবে প্রস্তুতি আছে কমিশনের। যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তবে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধা দেখেন কিনা এড়িয়ে যান সেই প্রশ্ন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও ভিন্ন অবস্থানে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। তারা বলছে আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলগুলো। নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস মিলেছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছে। বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বলছে আগে সংস্কার, পরে নির্বাচন। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, ব্যুরোক্রেসি এরা থাকতে নির্বাচন ওই একের অবস্থাই হবে। সেই কারণে আমরা বলেছি যে রিফর্ম, সংস্কারটা এখানে পূর্ব শর্ত। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতীয় মানবে না, কেউ মানবে না। জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাক। সংস্কার ছাড়া নির্বাচন চায় না এবি পার্টিও। সংস্কার, এই যে বিচার প্রক্রিয়া শুরু করা, তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে 1 বছরের মতো সময় লাগতে পারে। 1.5 থেকে 2 বছরের মধ্যেই সংস্কার এবং নির্বাচন দুইটাই করা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জামাত, এবি পার্টি ও বৈষম্য বিরোধীতে সুরে কথা বলছে জাতীয় নাগরিক কমিটিও। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে নাকচ করতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপরও আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের 3 থেকে 4টি হত্যা মামলার রায় হতে পারে। সাইবার নিরাপত্তা আইনে চলমান 396টি মামলার মধ্যে 332টি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংক্রান্ত যে মামলাগুলা হঠাৎই সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 300টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 16টির মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ হয়েছে 4টি মামলার। এপ্রিল মাসে এসব মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায় দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ
এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আওয়ামী লীগ সরকারের আমলের করা ৩৯৬টি মামলার মধ্যে বিচারাধীন ৩৩২টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বাকিগুলো বাতিলের জন্য প্রক্রিয়াধীন। ৩৯৬এর মধ্যে ৩৩২টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। ৬১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। উপদেষ্টা জানান, দেশজুড়ে হাজারো ভুয়া মামলা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে। যাচাই বাছাই করে এইসব মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে ভারত দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, সেটাও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে, ৫ই আগস্টের পর সরকার ও মুখ বদল হলেও দুর্নীতির চর্চার পরিবর্তন হয়নি। যে চিত্র সেটার মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক। সিপিআই সূচকে 0 স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং 100কে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলেছে, 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছর ছিল 24। তালিকায় বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছরের অবস্থান ছিল 149তম। দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ সুদান। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতি চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। এখন যেটা অপরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, একই জিনিস কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। দুর্নীতিমুক্ত দেশ গঠনে সমাজের যেসব স্তরে এই ধারা চলমান তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলেও মত টিআইবির। মূলত পাবলিক সেক্টর অর্থাৎ সরকার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রীষ্ম শুরুর আগেই ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্রের সক্ষমতার পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কেন্দ্রের 2টি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। আওয়ামী লীগ সরকারের পতনের পর $85 কোটি বকেয়া আদায়ে গেল 31শে অক্টোবর সরবরাহ অর্ধেক করে দেয় এই ভারতীয় কোম্পানি। গেল বছরের 1 নভেম্বর কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ করে দেয়া হলে কেন্দ্রের সক্ষমতার 42% বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। পরে বাংলাদেশও আদানিকে অর্ধেক বিদ্যুৎই সরবরাহ করতে বলে। শীত মৌসুমে চাহিদা কম থাকা ও বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতায় 3.5 মাসের বেশি সময় ধরে চুক্তির অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তিসহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার ও স্বজনরা। সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না আসলে কঠোর কর্মসূচির আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের।
আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে 16 বছর তাদের প্রিয়জনের জেল জীবনের কষ্টের কথা তুলে ধরেন স্বজনরা। আজ 16 বছর ধরে জেলে, আমার একটাই ছেলে, 4টে মেয়ে। চাকরি হয়েছিল ট্রেনিং সহকারে 3 বছর, আমার ভাই নির্দোষ। সম্প্রতি জামিন নিয়ে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, অপরাধ না করেও জেল খেটেছেন তারা। সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো কারাগারে। আমাদের দাবি আমাদের ন্যায্য চাকরি ফেরত দেওয়া হোক। বিনা অপরাধে আমরাকে চাকরিচ্যুত করা হয়েছে। 1000 কোটি টাকা ঠোক বরাদ্দ নিয়ে একটা প্রহসনের বিচার মন্তস্থ করলো সেখানে। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। অবিলম্বে এই বিশেষ কোর্ট বাতিল করে আমাদের 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না। সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। কাল 12টার মধ্যে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে আবারও বলছি আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এর আগে 9 জানুয়ারি আন্দোলনে নেমেছিলেন ভুক্তভোগীরা। পরে 19 জানুয়ারি 250 জনকে জামিন দেওয়া হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এ পর্যায়ে জানাবো অমর 21 বইমেলার খবর। জমে উঠেছে অমর 21 বইমেলা, বাড়ছে বিক্রিও। সার্বিক পরিস্থিতি জানতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, আজ তো মাঘী পূর্ণিমা ছিল, সেই হিসেবে স্কুল কলেজও বন্ধ ছিল, তো সেই হিসেবে মেলায় ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর নতুন বই কয়টি প্রকাশ পেল আজকে, জানাবেন বিস্তারিত। সুরভি, মাঘী পূর্ণিমার ঐচ্ছিক ছুটি থাকায় কিন্তু স্কুল কলেজ অধিকাংশই বন্ধ ছিল এবং আমরা বিকেল থেকেই কিন্তু দেখেছি তার প্রভাব বইমেলাতে, অর্থাৎ সরওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রচুর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে, সন্তানদেরকে নিয়ে কিন্তু এসেছেন বাবা মা, এবং তার পাশাপাশি কিন্তু কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের বরাবরই কিন্তু আমরা দেখে থাকি বইমেলা প্রাঙ্গণে। তবে সেক্ষেত্রে আসলে যুক্ত করতে চাই, আজ বইমেলার প্রাঙ্গণে আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কিছুটা গত কয়েকদিনের তুলনায় ভালো দেখতে পেয়েছে, অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বজায় রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে সব্যসাচীর যে স্টলটি গতকাল যে স্টলটি নিয়ে আসলে একটু হট্টগোল হয়েছিল, সেই স্টলটি কিন্তু আগামী 3 দিন বন্ধ থাকবে, এমন তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে। তবে সুরভি, বই মেলাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, সে প্রত্যাশা যেমন লেখকদের, সেই প্রত্যাশা যেমন পাঠকদের, সেই প্রত্যাশা কিন্তু প্রকাশকদেরও। এবং তার কথা বলতে বলতে যদি বলি, বরাবরের মতো এবারও কিন্তু বইমেলাতে প্রচুর তরুণ লেখকদের বই এসেছে, প্রচুর তরুণদের গল্প এসেছে, এবং তেমনই একটি গল্প কিন্তু আমরা শুনতে চাই এবং সেক্ষেত্রে যুক্ত করতে চাই কাউসার আলম সোহেলকে। ছোট্ট করেই আসলে বইটি নিয়ে জানতে চাই। বইটির নাম হচ্ছে তারুণ্য। 1952 থেকে 2024 এই যে ছাত্র আন্দোলন হলো, সেটির উপরই হচ্ছে বইটি। আমরা দেখি যে বাংলাদেশের তরুণরা যে কোনো আন্দোলনে সবার আগে ভূমিকা রাখে। এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা 24-এর গণঅভ্যুত্থান, সব কিছুতেই তরুণদের ভূমিকা রয়েছে। আবার তরুণরা যখন বন্যা দুর্যোগ দেখা দেয়, তখন তরুণরাই সবার আগে যায়। ঠিক তেমনি লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি সংগঠন আছে, টিফিনের পয়সা বাঁচিয়ে গত 13 বছর ধরে কাজ করছে, যারা বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থী। বিভিন্ন জিনিস কিন্তু এখানে লেখা আছে, কর্মকাণ্ড তারা যা করেছেন এবং সবকিছুই। আরো বেশ কিছু জিনিস রয়েছে যে তরুণরা, মানে এই বইটিতে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, তরুণরা কেন স্বপ্ন দেখবে, কেন মানবিক মানুষ হবে, এবং তারা যেন দেশকে ভালোবাসে। দেশকে যদি ভালোবাসে, দেশপ্রেমী হতে পারে, দেশপ্রেমে জাগ্রত হতে পারে, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশে এগিয়ে যাবে। আর এই তারুণ্যের শক্তিতে আমরা যেটি বলি যে আমাদের বাংলাদেশে একটা পরিবর্তন করবে অবশ্যই, এবং সেই পরিবর্তনের গণ অভ্যুত্থানের পরবর্তী এই পরিবর্তনের সময়ে কিন্তু বারংবারই সেই পরিবর্তনের কথাই চলে আসছে। নিশ্চয়ই স্বর্ণা, ধন্যবাদ আপনাকে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হবার জন্য।
এবার খেলার দুনিয়ার আপডেট জানাবে সহকর্মী কনক মাহমুদ। তরুণী, আপনাকে ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ ডিবিসির খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। ক্রিকেটারদের নিয়ে যেন খেলায় মেতেছে দুর্বার রাজশাহী। আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে দলটির মালিকপক্ষ। 10 ফেব্রুয়ারির মধ্যে দেয়া হয়নি ক্রিকেটারদের পারিশ্রমিক, আবারও দেয়া হয়েছে নতুন তারিখ। প্রশ্ন উঠছে বিসিবিকে আর কতটা ডোবাবে ফ্র্যাঞ্চাইজিটি, যদিও এসব নিয়ে নিশ্চুপ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। শেষ হইয়াও যেন হয় না শেষ। বিপিএল শেষ হয়েছে কিন্তু বিতর্কের যেন শেষ নেই। আর দুর্বার রাজশাহীর পেমেন্ট বিতর্ক যেন ছাড়িয়ে গেছে বিতর্কের নিকৃষ্টতম নজিরকেও। ফ্র্যাঞ্চাইজির নানা অনিয়মের পরও যে ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে রাজশাহীকে রেখেছিলেন প্লে অফ সম্ভাবনায়, টুর্নামেন্ট শেষে সেই ক্রিকেটারদের নিয়েই নোংরা খেলায় মত্ত দলটির মালিকপক্ষ। ক্রীড়া মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেয়া মুচলেকায় 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি দলটির মালিক। দেয়া হয়েছে নতুন তারিখ, 11 ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন দলটির পেমেন্ট বঞ্চিত ক্রিকেটাররা। এখন পর্যন্ত পেমেন্ট পাইনি আমরা। ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলছে যে ভাইয়া মানে আজকে থেকে বৃহস্পতিবারের মধ্যে পর্যন্ত সবার পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে। এই নিউজটা ওনাকে সবাইকে দিতে বলছে। তো আমি বললাম ভাই তাহলে আপনি 10 তারিখ বলছিলেন, বলছে না পরবর্তী সময় আপনাদেরকে তো জানালাম যে আজকে থেকে মানে গতকালকে ফোন দিয়েছিলাম, তো আজকে থেকে বৃহস্পতিবারের মধ্যে সবার পেমেন্ট দিবে সে কথা বলছে। ক্রিকেটারদের হক মেরে বিরোদর্পে ঘুরে বেড়াচ্ছেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ, কিন্তু নিজেদের পাওনা নিয়ে কথা বলতে গিয়ে অজানা আতঙ্কে নামটাও প্রকাশ করতে চান না কিছু ক্রিকেটার। এত কিছুর পরও অজানা কারোদের নিশ্চুপ তাসকিন আহমেদ, এনামুল বিজয় সহ দলটির একাধিক সিনিয়র ক্রিকেটার। এটা চালায় না ভাই, এখন ধরেন আমরা এমনি আমাদের মানুষ উল্টা পাল্টা কথা বলে ছাড়া ধরেন ভাই আমরা ছোট করে প্লেয়ার, ওদেরকে ছাড়া তো আমরা মুভ করতে পারি না কোনো বিষয়। ওরা যে ডিসিশন দেয় ওই ডিসিশন আমরা নিতে হয়, বাট আমাদের আর নিউজ কয়জন কভার আপ করবে বেসিক্যালি, তো ওরা যে পদক্ষেপ নেয় ওভাবে আমরা আসলে ইনস্ট্রাকশন ফলো করি। নীরব ক্রিকেট বোর্ডও গুঞ্জন আছে ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তার সাথে সম্পর্কের খাতিরেই দল পেয়েছিলেন দুর্বার রাজশাহীর মালিক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হলে ক্রিকেট বোর্ডই হবে জামিনদার। সে কারণেই কি সবাই খেলছেন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। 2023 নারী টি20 বিশ্বকাপে সোহেলি ফিক্সারদের প্রতিনিধি হয়ে নিজের টিমমেটকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন। সোহেলির বিরুদ্ধে মোট 5টি ধারায় শাস্তি আরোপ করা হয়েছে। 2.1.1 ধারার আওতায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কাউকে অনুরোধ, প্ররোচনা বা উৎসাহ দেওয়ার দায়েই শাস্তি হয়েছে তার। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি20 বিশ্বকাপে সোহেলি তার সতীর্থ লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের দুজনের ফোন কল রেকর্ডও ফাঁস হয়েছিল। সেই রেকর্ডে শোনা যায় যদি লতা হিট আউট হন তাহলে তাকে 20 লাখ টাকা এবং স্ট্যাম্পিং হলে 5 লাখ টাকা দেওয়া হবে। প্রায় 2 বছর চলেছে তদন্ত। আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর কাছে সব সত্য স্বীকার করেছেন সোহেলি। দেশীয় কোচদের প্রাধান্য দিয়ে চলছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন। আজও মিরপুরে ক্লোজ ডোরে অনুশীলন করেছে দল। ছিল ম্যাচ সিনারিওতে অনুশীলনও। মূল অনুশীলনের আগে মাঠের মাঝে সেরে নেওয়া হয় টিম মিটিং। সেখানে হেড কোচের পাশাপাশি ক্রিকেটারদের প্ল্যান বুঝিয়ে দেন মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও কোচিং প্যানেলে দেখা যায় বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল, খুলনা কোচ তালহা জুবাই সহ বিসিবির দেশীয় কোচদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলির অধীনে শরীর গরমের পর চলে ম্যাচ সিনারিওতে অনুশীলন। গণমাধ্যমের জন্য অনুশীলন কাভারেজ উন্মুক্ত ছিল মাত্র 15 মিনিট। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সূচির কথা মাথায় রেখে ফ্ল্যাড লাইটের আলোয় অনুশীলন করছে দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ভালো করতে টাইগারদের লাইফলাইন হওয়ার অপেক্ষায় পেসাররা। পরিসংখ্যান অন্তত তাই বলে। প্রথম ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হলেও পরের 2 ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। আর এই ভেন্যুতে ওয়ানডে ফরম্যাটের মোট উইকেটের 68 ভাগই গেছে পেসারদের দখলে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়া হাসান মাহমুদ ও খালেদ আহমেদও দলের সাথে যাচ্ছেন দুবাইয়ে। গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটের যেসব জায়গায় উন্নতি এসেছে তার মধ্যে অন্যতম পেস ইউনিট। একের পর এক দারুণ পেসার উঠে এসেছে টাইগার ক্রিকেটে, যার সবশেষ সংযোজন নাহিদ রানা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সুনাম কুড়াচ্ছে নাহিদ তাসকিনরা। টাইগারদের পরবর্তী মিশনটা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও আরব আমিরাতে বসতে যাচ্ছে এই আসর। গ্রুপ পর্বে টাইগারদের 3 ম্যাচের মধ্যে 2টি খেলতে হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেই ভেন্যুতে গেল বছরই পাকিস্তানকে 2 টেস্টে হারের লজ্জা দিয়েছে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অতীত পরিসংখ্যানটা একেবারেই ভালো নয়। 12 ম্যাচ খেলে টাইগারদের জয় মাত্র 2টিতে। তবে এবারের প্রত্যাশাটা বেশি, কেননা বাংলাদেশ আগের থেকে এখন আরও পরিণত। এবার ভালো করতে পেসারদের জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। পরিসংখ্যানের গল্পেও সেটা পরিষ্কার। এখন পর্যন্ত যে 26টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে রাওয়ালপিন্ডিতে, 295 উইকেটের মধ্যে 201টাই গেছে পেসারদের অ্যাকাউন্টে। তাই বোঝাই যাচ্ছে তাসকিন মুস্তাফিজদের উপরই থাকবে গুরু দায়িত্বটা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও এবার 4 পেসারের সাথে যাবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। প্রস্তুতি পর্বে দলকে সাহায্য করতেই তাদের নেওয়া হচ্ছে সেখানে। তবে প্রস্তুতির সাথে মাঠের পারফরমেন্সে কেমন করবে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। তবে রাওয়ালপিন্ডিতে কদিন আগে পাকিস্তানের বিপক্ষে যে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ, সেখানে ভালো কিছুর প্রত্যাশা করাই যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনে বাংলাদেশ মাঠে না নামলেও নামছেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। করাচিতে উদ্বোধনী ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি আম্পায়ার। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলোর প্রস্তুতির সাথে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিসিয়াল তাও চূড়ান্ত করা হয়েছে। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এবার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এই বৈশ্বিক আসরের উদ্বোধনী ম্যাচ এবার পরিচালনা করবেন সৈকত। এর আগে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও পরিচালনা করেছিলেন শরফুদ্দৌলা। 8 বছর পর আবারও হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে 2টি ম্যাচ পরিচালনা করবেন এই বাংলাদেশি। অন্য ম্যাচটি হচ্ছে আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচ, যা অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি। ওই ম্যাচে তার সঙ্গী জোয়েল উইলসন। এছাড়া গ্রুপ পর্বে আরও 2টি ম্যাচের দায়িত্ব পালন করবেন সৈকত, তবে ভিন্ন ভিন্ন দায়িত্বে। 21 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। আর 1 মার্চ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে শরফুদ্দৌলা কোন কোন ম্যাচ পরিচালনা করবেন, তার সঙ্গে বাংলাদেশের ম্যাচের দিন কাকে কাকে আম্পায়ার হিসেবে পাওয়া যাচ্ছে সেটিও জানা গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। হাই ভোল্টেজ এই ম্যাচে আম্পায়ার থাকবেন আড্রিয়ান হোডস্টক ও পল রাইফেল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়। জাতীয় নারী, পুরুষ ও বয়সভিত্তিক দলের সাথে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। বিগত বছরগুলোর হিসেব অনুযায়ী এই স্পন্সরের মাধ্যমে বাফুফের প্রায় কোটি টাকা সাশ্রয় হবে। জার্সি বিক্রির লভ্যাংশ নিয়েও চলছে আলোচনা। 2 বছরের চুক্তির পর্যালোচনা হবে 1 বছর পর। আগামী 26 ফেব্রুয়ারিতে নারীদের আরব আমিরাতে হতে যাওয়া ম্যাচের আগেই ফিফা ও এএফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমতি দেবে বাফুফে। তবে কিট স্পন্সরের জন্য অন্য কোনো স্পন্সরের প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত প্রথিতযশা ডিজাইনারকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তুলে ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান দৌড়ের সিইও আবিদ চৌধুরী। যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। যখন বাংলাদেশ টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে, ফিফার যে অ্যাপ্রুভাল পাওয়া থাকবে, সেটাই হবে আমাদের স্বীকৃতি। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ার সবশেষ আপডেট। ফিরে যাচ্ছি সুরভি আলম তরণীর কাছে। কনক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।